এটা ক্লাস 7-এও পড়েছো সূত্রটা, হ্যাঁ না বলবে। যে বুঝতে পারবে না প্রথম বলছো তারও বোঝা উচিত অঙ্কটা। আমি কি বোঝাতে পেরেছি একের অঙ্কটা? আমি কি বোঝাতে পেরেছি? বোঝাতে পারিনি তো? পেরেছি তো? ঠিক আছে, টুকে নাও চট করে, মডিউলটা বার করো। যারা এই মডিউলটা পাওনি তারা কাইন্ডলি খাতায় উত্তরগুলো লিখে নাও। নেক্সট সপ্তাহে তোমরা পেয়ে যাবে। আমার কাছে হয়তো শেষ হয়ে গেছে বলে আমি আজকে আর দিতে পারিনি। ঠিক আছে, যারা এটা পাওনি তারা উত্তরগুলো লিখে নাও। পেজ নাম্বার 16 থেকে শুরু করছি। কথা বলবে না, চুপচাপ থাকবে। পরপর বলছি শোনো। তাহলে অ্যাডভান্স এই যে বইটা আছে মডিউলের ফার্স্ট চ্যাপ্টারের আমরা এমসিকিউ গুলো মেলাচ্ছি। এক একটা নিউটনের প্রথম সূত্র থেকে নিম্নলিখিত কোন বিষয়টি জানা যায়? বল। 2 নাম্বার, বল পরিমাপক সূত্রটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? নিউটন। 3 কোন নির্দিষ্ট ভরের বস্তুর উপর প্রযুক্ত বল দ্বিগুণ করতে হলে ত্বরণ কত গুণ বৃদ্ধি করতে হবে? দ্বিগুণ হবে। 4 কোন বস্তুর প্রতিক্রিয়া বল কার প্রভাবে ঘটে? ক্রিয়া। 4 হবে ক্রিয়া। 5 নিচের কোনটি বল নয়? একটি বস্তুর সমবেগে মসৃণ তলে চলা। ডি এরটা, অপশন ডি। 6 কথা বলো না। বস্তুর ত্বরণের এসআই একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো অপশনে ভুল আছে, কোনো একটাতে মিটার পার সেকেন্ড স্কোয়ার করে ঠিক করে নাও। উত্তরটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। যে কোনো একটাতে কারেকশন করে উত্তর লিখে নাও। 7 বলের সিজিএস একক হলো এ ডাইন। 8 1 কেজি ভরের একটি বস্তুকে টেবিলে রাখলে সেটি যে বল অনুভব করবে তা হলো 9.8 নিউটন। আমি বারবার বললাম যাদের কাছে বই নেই তারা খাতায় লিখবে, যদি খাতা দেখতে চাই আর যদি খাতায় লেখা না পাই তার একদিক কি আমার একদিক হবে, ভেবে চিন্তে খাবো। 9 নিচের কোন ক্ষেত্রে ত্বরণ শূন্য? বস্তু সমবেগে চললে। 10 একটি স্প্রিং এর বল ধ্রুবকের একক হবে নিউটন পার মিটার। এ আর বি দুটো অপশনই হবে, যে কোনো একটা লেখো। নিউটন পার মিটার, এ অথবা বি, দুটো অপশনই ঠিক আছে এখানে। 11 বস্তুর ভার মাপা হয় যে যন্ত্রের সাহায্যে? স্প্রিং তুলা যন্ত্র, ডি। 12 একটি বালকের ভর 40 কেজি হলে পৃথিবী যে বল দ্বারা বালকটিকে নিজের কেন্দ্রের দিকে টানে তা হলো 40 গুণিত 9.8। এটা যদি করো তাহলে হবে বি অপশনটা 392 নিউটন। তাহলে 12টা হবে বি 392 নিউটন। 13 একটি স্বনিয়ন্ত্রক বলের নাম হলো, স্বনিয়ন্ত্রক বল মানে কি? যে নিজেই করবে, তাহলে ঘর্ষণ বল, সরি এটা হচ্ছে তোমার অভিকর্ষ বল, এ। স্বনিয়ন্ত্রক, হ্যাঁ অভিকর্ষ বল, এ। 14 নিচের যে তলটিতে ঘর্ষণ বল প্রযুক্ত হবে সেটি হলো ঘর্ষণ বল অমসৃণ তল। 15 বস্তুর ঘনত্বের একক হলো গ্রাম পার ঘন সেমি হবে। তুমি যে কোনো একটা জায়গায় গ্রাম পার ঘন সেমি করো, দিয়ে ঠিক করে নাও। 15 গ্রাম পার ঘন সেমি হবে, বা উত্তরটা লিখে রাখো। 16 একই আয়তনের গাঢ় নুন জল ও পানীয় জলের মধ্যে যেটি অপেক্ষাকৃত ভারী সেটি হলো গাঢ় নুন জল। 17 1 লিটার জল হলো, তাহলে 1 লিটার জল মানে 1000 ঘন সেমি। তাহলে 1000 ঘন সেমি যেগুলো অপশন আছে সেটাই হবে। দেখো এ আর সি বোধহয় একই আছে। 18 এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব 1000 কেজি পার ঘনমিটার, এ। এটা হবে এ 1000 কেজি পার ঘনমিটার। 19 পারদের ঘনত্ব হলো 13.6 গ্রাম পার সেমি কিউব, ডি। তাহলে 19 হবে ডি।
13.6 গ্রাম পার ঘন সেমি। সরি, 20টা চাপের এসআই একক হলো নিউটন পার বর্গমিটার, তাহলে 20টা হবে বি, নিউটন পার বর্গমিটার। 21টা 20 কেজি জল দ্বারা একটি বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বালতির তলদেশে প্রযুক্ত চাপ হবে, তো এটা কত হবে 20 ইন্টু 9.8, তাহলে 20-র সাথে 9.8 গুণ করলে হয় 196, তো এটা হবে এ 196 নিউটন পার মিটার স্কোয়ার এ। 22টা বায়ুর চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, ব্যারোমিটার। 23টা ওখানে পাশে লিখে রাখো গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে, গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে, ম্যানো ময়জা ফ্লাকার দন্ত নয়কার ম্যানোমিটার। 23টা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যত পারস্তম্ভের চাপের সমান তা হলো 76 সেমি এ, 76 সেমি এ। 24টা প্লবতা বল যেদিকে ক্রিয়া করে তা হলো ঊর্ধ্ব দিকে এ। তারপর 25টা কোনো বস্তুকে জলে নিমজ্জিত করলে বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের সমান প্রমাণ করেন আর্কিমিডিস সি। 26টা তরলের কোনো বিন্দুতে চাপ তরলের গভীরতার সঙ্গে সমানুপাতিক সি। 27 একক আয়তনের বস্তুর ভরকে বলে ঘনত্ব সি। 28টা বায়ুর চাপ জলকে তুলতে পারে 10 মিটার এ। সরি, 29 জলের চাপ ক্রিয়া করে সব দিকে ডি। 30 টর্রিসেলির পরীক্ষায় ব্যবহৃত কাঁচ নলের দৈর্ঘ্য 100 সেমি, 100 সেমি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1টা বল পরিমাপক সমীকরণটি লেখো, ক্যাপিটাল এফ সমান এম এ। 1টা হবে ক্যাপিটাল এফ সমান এম এ। 2টা সিজিএস পদ্ধতিতে বলের একক কি, এটা হবে ডাইন। 3টা এসআই পদ্ধতিতে বলের একক কি হবে, নিউটন, 3টা হবে নিউটন। 4টা এসআই পদ্ধতিতে বল মাপার এককের চিহ্ন কি, ক্যাপিটাল এন, বড় হাতের এন। 5টা 1 নিউটনের সংজ্ঞা দাও, নোটসে আছে, পেয়ে গেছো আর বলছি না। 6টা 9.8 নিউটন, 6টা 9.8 নিউটন। 7টা ওজন কাকে বলে ক্লাসে পড়িয়েছিলাম, সেখান থেকে লিখবে, দেখবে নোটসে আছে। 8টাও তাই। 9টা বলছি কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়, স্প্রিং তুলা যন্ত্র। 9টা স্প্রিং তুলা যন্ত্র, পরে বলে দিচ্ছি, সেকেন্ড ক্লাসে বলে দেবো। 10টা একটি 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী কি পরিমাণ বলে নিজের দিকে টানে, 3 ইন্টু 9.8 সমান 29.4 নিউটন। সরি, আচ্ছা 11টা ঘর্ষণ বল কাকে বলে, পারবে নিশ্চয়। 12টা একটি তলের উপর একটি 1 কেজি ভরের বস্তু স্থির অবস্থায় রয়েছে, বস্তুটির ঘর্ষণ বলের পরিমাপ কত, 9.8 নিউটন। এটা আবার শূন্যও হয়। শূন্য কেন, বস্তু যদি স্থির অবস্থায় থাকে, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করি, ঘর্ষণ বলের কোনো অস্তিত্বই থাকে না। তাই যদি চুপচাপ তার উপর বাইরে থেকে কোনো বল না দেওয়া হয় তাহলে শূন্য হবে, আর যদি বল দিয়ে টানো তাহলে কত হবে, 9.8 নিউটন। চলো 13টা ঘর্ষণ বল কয় প্রকার, 2 প্রকার, স্থিত ঘর্ষণ আর চল ঘর্ষণ। আমার নোটস হয়তো 4 রকমের আছে, কিন্তু যেহেতু তোমাদের টেক্সট বুকে 2 আছে তাই তোমরা 2 রকম লিখবে, 4 নয়। যেহেতু তোমাদের বইয়ে 2 রকম আছে, তোমরা 2 রকম লিখবে। তোমরা তোমাদের ক্লাসের ম্যাডামকে জিজ্ঞেস করে নিতে পারো, ম্যাডাম এত রকমের হয়, আমরা কোনটা লিখবো, তোমরা যেটা বলবে সেটা লিখতে পারো, আমি তোমাদেরকে শেখাচ্ছি। বুঝাতে পেরেছি? চলো 14 ঘর্ষণ বল কোন অভিমুখে ক্রিয়া করে, গতির বিরুদ্ধে, অর্থাৎ গতির বিপরীত দিকে, গতির বিপরীত দিকে। 15-16তে যে প্রশ্নগুলো আছে
স্থির অবস্থার ঘর্ষণ কাকে বলে? গতিশীল অবস্থার ঘর্ষণ পারবে নিশ্চয় বলছি না। তারপর ঘনত্ব কাকে বলে? এটাও পারবে, আর বলছি না। 17 18 গাঢ় নুন জল ও সাধারণ জলের মধ্যে কোনটি ঘনত্ব বেশি? গাঢ় নুন জল। 19 1 লিটার সমান কত ঘন সেমি? 1000। তাহলে 19 হবে 1000। 20 পারদের ঘনত্ব কত? 13.6 গ্রাম পার ঘন সেমি। 13.6 গ্রাম পার ঘন সেমি। 21 চাপ কাকে বলে? নিশ্চয় পারবে। 22 তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে? সব দিকে সমানভাবে। 22 সব দিকে সমানভাবে। 23 পাত্রের তলদেশে জলের চাপ বেশি হয় কেন? তরলের গভীরতা বেশি হয় বলে চাপ বেশি হয়। তরলের গভীরতা বেশি হয় বলে চাপ বেশি হয়। তরলের গভীরতা বেশি হয় বলে চাপ বেশি হয়। 24 তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? 3টে। গভীরতা, ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণ। গভীরতা, ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণ। 25 তরলের কোন ধর্মকে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি পাইপলাইনের সাহায্যে জল পৌঁছে দেওয়া হয়? জলের সমোচ্চশীলতা ধর্ম। জলের সমোচ্চশীলতা ধর্ম। টরিসেলির পরীক্ষায় পারস্তম্ভের উচ্চতা কত ছিল? 76 সেমি। তাহলে 26 হবে 76 সেমি। 27 টরিসেলি যদি তার পরীক্ষায় জল ব্যবহার করতেন, স্তম্ভের উচ্চতা কত হতো? 10.336 মিটার। 10.336 মিটার। তারপর নেক্সট 28 76 সেমি পারদ যে পরিমাণ চাপ দেয় সেই পরিমাণ চাপ কত উঁচু জল ধরে রাখতে পারে? 10.336 মিটার। 28টাও 10.336 মিটার। 29 প্লবতা কাকে বলে? পারবে। 30 আর্কিমিডিসের নীতি পারবে, লিখছি না। 31 কোন বস্তু কখন ভাসে? যখন বস্তুর ওজন এবং প্লবতা বল পরস্পর সমান হয়। লিখছো না তুমি? হ্যাঁ লিখছো? হ্যাঁ কেন শুনিনি? মানে কোনো আমি তো বলে দিলাম সবাইকে লিখতে। কেন লেখনি? কেন কোনো কারণ থাকবে তো? মনে হয়নি যে স্যার যা বলছে লেখাটা গুরুত্বপূর্ণ কিছু। দেখো, কোন বস্তু কখন ভাসে? যখন প্লবতা ও ওজন পরস্পর সমান হয়। যখন প্লবতা ও ওজন পরস্পর সমান হয়। হয়েছে? 32 প্লবতা কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের ঘনত্ব, বস্তুর আয়তন ও অভিকর্ষজ ত্বরণ। সরি, তরলের ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ এবং বস্তুর আয়তন। তরলের ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ ও বস্তুর আয়তন। 33 আয়তন ইন্টু ঘনত্ব সমান ভর। 33 হবে ঘনত্ব। 34 বল কাকে বলে? নিশ্চয় পারবে। 35 ঠেলা বা টানার মাধ্যমে ক্রিয়াশীল কয়েকটি কাজের উদাহরণ দাও। তোমরা পারবে কয়েকটা কাজ। কি হতে পারে? কোনো রোলারকে টানা বা ঠেলা, ঠিক আছে, চেয়ারকে টেনে নিয়ে যাওয়া ইত্যাদি। 36 বলের কিভাবে উদ্ভব হয়? নট ইম্পর্টেন্ট, কেটে রাখো, এখন লাগবে না। 37 বলের একক কি? এসআই একক নিউটন, সিজিএস একক ডাইন। 36 এখন লাগবে না, ক্রস দিয়ে রাখো। 37 হবে এসআই একক নিউটন, সিজিএস একক হবে ডাইন। 38 বল কি জাতীয় রাশি এবং কেন? বলের মান ও অভিমুখ 2 আছে, তাই বল ভেক্টর রাশি। ক্লাসে প্রথমেই বুঝিয়ে দিয়েছিলাম, মান ও অভিমুখ 2 আছে বলে বল হচ্ছে ভেক্টর রাশি। 39 ক্রস দিয়ে দাও। লব্ধি বল কাকে বলে? ক্লাস 11-এ আছে, তোমাদের নেই। 40
একটি বস্তু স্থির অবস্থায় থাকলে তার দ্রুতি কত হয়? 0। 40-এরটা 0। 41, বস্তুর উপর প্রযুক্ত বল তার দ্রুতির পরিবর্তন করতে পারে, ব্যাখ্যা করো। ক্রস দিয়ে রাখো, ক্লাস 7-এ ছিল এই কোশ্চেনটা, তোমাদের নেই। 42, গতি অবস্থা কি? 42-এরটা হবে গতি জাড্য। 43, বস্তুর ওপর বল প্রয়োগ করলে তার কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়? 1 নম্বর তার অবস্থার পরিবর্তন হয়, 1 নম্বর অবস্থা, 2 নম্বর তার আকৃতি। 1 নম্বর হবে অবস্থা, 2 নম্বর হবে তার আকৃতি। 43-এর অথবাটা একই প্রশ্ন, তাই দেখো অথবা লেখা আছে। 44, সংস্পর্শ বল কাকে বলে? নিশ্চয় পেয়েছো, ঘর্ষণ বল, সেখানেই পাবে, দেখবে লেখা আছে। 45, পেশি বল কাকে বলে? পারবে নিশ্চয়, আমাদের দেহের মধ্যে যে মাংস পেশিগুলো থাকে তার মধ্যে যে বল কাজ করে। সরি। 46, পেশি বল প্রযুক্ত হয় এমন দুটি উদাহরণ দাও। কোনো বস্তুকে টানা, কোনো বস্তুকে ঠেলা, ফুটবলে কিক করা, এগুলো সবগুলোতে আমাদের পেশি লাগে, তাই এগুলো পেশি বলের উদাহরণ হবে। 47-এরটা সংস্পর্শহীন বল কি? যখন ক্রিয়া বা তোমার আকর্ষণ বিকর্ষণ বা কোনো প্রযুক্ত বল সংস্পর্শ ছাড়াই কাজ করে, শুনে নাও, তখন তাকে বলা হয় সংস্পর্শহীন বল। যেমন অভিকর্ষ, মহাকর্ষ, চৌম্বক আকর্ষণ বিকর্ষণ, এগুলো সব হবে কি? স্পর্শহীন বল। সেজন্য আমাদের সেকেন্ড চ্যাপ্টারটার নামই দেওয়া আছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এই স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের মধ্যে প্রথমে আমাদের পড়তে হয় মহাকর্ষ, তারপর আমরা পড়ি চৌম্বক আকর্ষণ, স্থির তড়িৎ আকর্ষণ বল। বুঝতে পারলাম? এবার দেখো 48, 49, 50, 51, 52, 53, এই কোশ্চেন গুলো নট ইম্পর্টেন্ট, একটা ব্র্যাকেট দিয়ে ক্রস দিয়ে রাখো। এগুলো আমাদের 9-এ আছে, তাই কোনো এক সময় আমি এগুলো তোমাদের বলে দেবো, এখন নট ইম্পর্টেন্ট, লাগবে না। হ্যাঁ, কোনটা বললাম তো? 48 থেকে 53, তোমার হচ্ছে 53 পর্যন্ত সেকেন্ড চ্যাপ্টার পড়াবো, তারপরে এগুলো ব্যাখ্যা দেবো, তার আগে নয়, বেকার এখন দিলেও বুঝতে হবে না। 54, চাপ কাকে বলে? নিশ্চয় পারবো 54টা। 55, বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? এটাও পারবো নিশ্চয়, বায়ুমণ্ডলীয় চাপ। তারপর 56, কাঁধে ঝোলানো ব্যাগের ফিতেটা সরু না হয় মোটা করা হয় কেন? চাপ যাতে কি হয়? কম হয়, নাকি? কারণ ক্ষেত্রফল বৃদ্ধি পেলে চাপ কি হবে? কম হবে, সেই জন্য আমরা কি, চাপ যাতে কম হয়। 57, রাবার শোষক সমতল পৃষ্ঠের উপর রেখে চাপ দিলে আটকে যায় কেন? ঘর্ষণ বল বেশি বলে বা ঘর্ষণ বল বৃদ্ধি পাওয়ার কারণে। 57টা ঘর্ষণ বল বৃদ্ধি পাওয়ার কারণে। 58টা 1.013, প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুমণ্ডলীয় চাপ কত? এটা হবে 1.013 into 10 to the power 6, 1.013 into 10 to the power 6। 59, আমরা বায়ুর চাপ অনুভব করতে পারি না কেন? কারণ বায়ুমণ্ডলীয় চাপ এবং আমাদের ভেতরের বায়ুর চাপ বা ভেতরের চাপ পরস্পর কি হয়? প্রতিমিত করে বা পরস্পরকে প্রতিহত করে, ঠিক আছে? 60-এরটা, একটি জলপূর্ণ বোতলের কোথায় চাপ সর্বাধিক? একদম নিম্নতম বিন্দু বা নিচে। আর কোথায় সর্বনিম্ন? একদম ওপরের বিন্দুতে। তাহলে সর্বাধিক হবে নিম্নতম বিন্দুতে এবং সর্বনিম্ন হবে উচ্চতম বিন্দুতে। 61, দেওয়ালের ওপর দিয়ে টিকটিকি সহজে চলাফেরা করতে পারে কেন? তার পায়ে নরম প্যাড থাকে, বায়ুর চাপকে কাজে লাগিয়ে। তাহলে সিম্পল লিখবো বায়ুর চাপকে কাজে লাগিয়ে, বায়ুর চাপকে কাজে লাগিয়ে। 61টা বায়ুর চাপকে কাজে লাগিয়ে। 62, ছুরির ধারালো অংশ দিয়ে শাকসবজি কাটা সহজ কেন? কারণ ধারালো অংশে চাপ কি হয়? বেশি, ধারালো অংশে চাপ কি হয়? বেশি। 63, চাপ ও বলের সম্পর্ক লেখো। চাপ সমান বল বাই ক্ষেত্রফল, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। 64, একই গভীরতায় তরল চারিদিকে সমান চাপ প্রয়োগ করে,
একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করে, তো বড় পরীক্ষা আছে, ক্রস দিয়ে রাখো। এখন শর্ট প্রশ্নটা করবো না। 65টাও ক্রস দিয়ে রাখো। 66, এমন দুটি উদাহরণ দাও যেখানে বস্তুর গতি পরিবর্তনের জন্য ঠেলা দেওয়া হয় বা টানা হয়। টানা হয় রোলার, আর ঠেলা কি হয়, যে কোনো বাক্স বা চেয়ার এগুলোকে ঠেলা হয়। তো উদাহরণ তোমাদের কাছে অনেক আছে। 67, দুটি উদাহরণ দাও যেখানে বস্তুর উপর, এটাও 9-এ আছে, তাও লিখে রাখতে পারো, তোমার বস্তুর স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন হয়। লিখে নাও, স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন, স্থিতিস্থাপকতার পরিবর্তন হয়। শূন্যস্থান পূরণ করো। 68, কুয়ো থেকে জল তোলার সময় আমরা টান বল প্রয়োগ করি, টান। 68-র ক, এটা হবে টান, তো একা দন্তন না। খ, একটি আহিত, এটা ক্লাস সেকেন্ড চ্যাপ্টারে আছে, আহিত বস্তুর উপর একটি অনাহিত বস্তুর উপর, একটি আহিত বস্তু অপর একটি অনাহিত বস্তুর উপর আকর্ষণ বল প্রয়োগ করে। খয়েরটা সেকেন্ড চ্যাপ্টারে আছে। গয়েরটা, একটি ভারী বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য ঠেলা বল বা ধাক্কা বল প্রয়োগ করতে হয়, বা বেশি বল প্রয়োগ করতে হয়। তুমি যা লিখবে সব উদাহরণ নেবে। ঘয়েরটা সরি, একটি চুম্বকের উত্তর মেরু অন্য একটি চুম্বকের উত্তর মেরুতে বিকর্ষণ বল প্রয়োগ করে। 69, ঘর্ষণকে সংস্পর্শ বল বলে কেন? কারণ ঘর্ষণ বল দুটি তলের সংস্পর্শ তলে কাজ করে। কারণ ঘর্ষণ বল সর্বদা দুটি তলের সংস্পর্শ বা দুটি তলের সংস্পর্শে কাজ করে। কারণ ঘর্ষণ বল সর্বদা দুটি তলের সংস্পর্শে কাজ করে। কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল হওয়া সত্ত্বেও তার গতির অবস্থার পরিবর্তন করতে পারে না। উদাহরণ দাও। তাহলে কোন বস্তুর স্থিত ঘর্ষণের মান যদি প্রযুক্ত বলের থেকে বেশি হয়, লিখে রাখো। কোন বস্তুর স্থিত ঘর্ষণের মান কোন বস্তুর স্থিত ঘর্ষণের মান প্রযুক্ত বলের থেকে বেশি হলে বস্তুর গতি সৃষ্টি হয় না, বস্তুর গতি সৃষ্টি হয় না। 71, 72, 73 করার দরকার পড়বে না, এগুলো সব কোশ্চেন নাই। কার ছিল এটা, কারেকশন করে নিস। চলো এবার আমরা, প্লিজ কথা বলো না, দেরি হয়ে গেছে অলরেডি, অঙ্ক শুরু করি আজকে। এই দাঁড়াও, কথা বলছো কেন? তো কি বলছো ওর সঙ্গে? বসো। এই দাঁড়া, প্রথম অঙ্কটা পড়। হ্যাঁ, জোরে জোরে পড়। আজকে যে অঙ্কটা দিলাম সে অঙ্কর প্রথম অঙ্কটা পড়। আবার পড়, আবার পড়। 25 কিলো ভরের বস্তুর উপর 100 নিউটন বল ক্রিয়া করলে ওই বস্তুতে কি পরিমাণ বল সৃষ্টি হয়? ত্বরণ সৃষ্টি হয়। তাহলে প্রশ্ন যদি মনে মনে আমরা যখন সলিউশন করবো একটা অঙ্ক, চেষ্টা করবে প্রশ্নটাকে বেশি বেশি সময় পড়া, প্রশ্নের মধ্যে উত্তর থাকে। এখন প্রশ্নকে আমরা মিনিমাম 4বার 5বার পড়বো অঙ্ক করার সময়। কেন? ছোট আছো বলে শেখাচ্ছি। 11, 12 উঠলে আর বলবো না, বলবো একটা প্রশ্ন একবার পড়ে তোমাকে উত্তর বার করতে হবে, কারণ তখন জয়েন্টের পরীক্ষা তোমাকে দিতে হবে। একটা প্রশ্নের উত্তর করার জন্য 2 মিনিট আছে। সো এখন শেখো। 11 গিয়ে আমি শেখাতে পারবো না, কোনো স্যারই শেখাবে না, স্যার তো বাদই দাও। বুঝতে পেরেছি কথাটা? মনে মনে 5বার অঙ্কটা পড়া হবে, মনে মনে, চিৎকার করার দরকার নেই। অঙ্কটা পড়ো, বোঝো যে অঙ্কটা কি জানতে চাইছে আর কি বার করতে হবে অঙ্কটাতে।
আশা করছি 1 লাইনের অঙ্ক হয়ে গেছে পড়া। অঙ্কটা যতদূর আমি দেখতে পাচ্ছি, 25 কেজি ভরের একটি বস্তুর ওপর 100 নিউটন বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ কত? সিম্পল। তার মানে আমাকে জানতে চেয়েছে এখানে ত্বরণ। আমরা ত্বরণকে লিখি এ দিয়ে, কত, হ্যাঁ না বলো। আর আমাকে ভর দিয়েছে, ভরকে আমরা কি দিয়ে লিখি? এম। এটা কত? 25 কেজি। আর আমাকে বল দিয়েছে, বলকে আমরা এফ দিয়ে লিখি কত? 100 নিউটন। এইটা কি প্রদত্ত? হ্যাঁ না বলবে। এটা প্রদত্ত। এর মধ্যে একটা জিনিস জানি না, কি? ত্বরণ। প্রশ্নে এই 3টে ছাড়া আর কিছু আছে? এই 3টে জিনিস ছাড়া আর কিছু আছে? আমি কি প্রথম প্রশ্ন থেকে বুঝতে পেরেছি কি বার করতে দিয়েছে? এবার তুমি বলো, তোমার চোখের মধ্যে একটা জিনিস ভাসা উচিত এফ এম এ দিয়ে, যে আমরা জানি, আমি লিখছি আমরা জানি, কারণ আমরা জানি অবশ্যই এফ সমান কি হয়? আর আমাকে বার করতে হবে কি? এ। তাহলে এ যদি বার করতে হয় তাহলে এ সমান কি হবে? এফ বাই এম। অঙ্কিতা আমি ভুল লিখলাম? ঠিক লিখেছি তো? তাহলে এ সমান এফ বাই এম হবে। অতএব এ সমান এফ। এফ কত আছে? 100, দেখো হবে। আর এম কত আছে? 25, তাহলে কত হলো? 4। এ সমান কত হলো? 4। আর এটা মানে কি? তাহলে কি লিখবো? অতএব নির্ণীত ত্বরণ, মানে তুমি নির্ণয় করে ফেলেছো কত? 4। সেটা এবার একক কত হবে? বোঝো, এটা কোন পদ্ধতিতে আছে একক? এসআই। এটাও কোন পদ্ধতিতে? তাহলে ত্বরণের এককটাও, চলো এসআই একক। বলো কি বুঝলে না অঙ্ক? আমাকে বলতে পারো যে আমি কিচ্ছু বুঝলাম না। এটা ক্লাস 7-এও পড়েছো সূত্রটা, হ্যাঁ না বলবে। যে বুঝতে পারবে না প্রথম বলছো তারও বোঝা উচিত অঙ্কটা। আমি কি বোঝাতে পেরেছি একের অঙ্কটা? আমি কি বোঝাতে পেরেছি? বোঝাতে পারিনি তো? পেরেছি তো? ঠিক আছে, টুকে নাও চট করে, প্লিজ কথা বলবে না। অঙ্ক শেখাচ্ছি, অঙ্ক শেখো। পরে যেন আমি এই জিনিসটা না শুনি স্যার অঙ্ক পারছি না, তখন আমি তোমাকে এই দুনিয়াতে না পারা করে দেবো। তখন দেখবে হাত দিয়ে আর কিছুই করতে পারছো না। মনে মনে যাদের হয়ে গেছে 2 নম্বর অঙ্ক পড়তে থাকো, বোর্ডে হাঁ করে তাকিয়ে থেকো না। 2 নম্বর অঙ্ক পড়তে থাকো মনে মনে, প্লিজ কথা বলবে না। 2 নম্বর অঙ্কটা পড়তে থাকো যাদের 1 হয়ে গেছে। তুই বুঝেছিস? অনুভব তুই বুঝেছিস? সমৃদ্ধ বুঝেছিস? ভাই তাগ্নি বুঝেছ? অনেক বুঝলে? বুঝেছ? চলো 2 এর অঙ্কটা মনা বলো তো। 2 এর অঙ্কটা হ্যাঁ পড়ো। 5 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী কত নিউটন বল দ্বারা টানে? 5 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানে? 5 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানে? তাহলে আমাকে কি দিয়েছে? ভর। তাহলে আমি সেটাই লিখবো যে ভর এম সমান 5 কেজি। পৃথিবী যে বল দ্বারা টানে সেটা বার করতে হবে, হ্যাঁ না বলো। আর পৃথিবী যে বল দ্বারা টানে সেটাকে কি বলে? তাহলে আমাকে কি বার করতে হবে? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? পারিনি? পারিনি? পৃথিবী যে বল দ্বারা টানে সেটা বার করতে হবে তো। পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা টানে তাকে কি বলি আমরা? তাহলে এটাই তো বার করতে বলেছে। আমাকে ডাইরেক্ট বলেনি ওজন বার করো, আমাকে বলেছে পৃথিবী যে বল দ্বারা টানে সেটা বার করো। ঘুরিয়ে কান ধরেছে, বাট কি বুঝতে পেরেছি? তাহলে আমাকে বার করতে হবে ওজন। ওজনকে আমরা কি দিয়ে লিখি? ডাব্লু। হ্যাঁ না বলবে? কোয়েশ্চেন মার্ক। জানি না, কিন্তু আমরা একটা কথা জানি, আমরা জানি ক্লাসে পড়িয়েছি কি, যে ডাব্লু সমান এম জি, মনে আছে? ওজন সমান এম ইন্টু জি পড়িয়েছিলাম। ডাব্লু সমান এম ইন্টু জি। দেখো যারা আজকে ক্লাসে প্রথম আসছো অনেক কিছুই চোখে সর্ষে ফুল দেখবে, বাবা কিছু করার নাই, আমার স্বাভাবিক। 3টে ক্লাস করে ফেলেছি আমি, আর আমার একটা ক্লাস মানে তোমার হচ্ছে তুমি ধরে চলো বিশাল ব্যাপার। এতদূর ক্লিয়ার? জানি তো এটা বাবা, তাই ভয় পেও না যে আমি কিচ্ছু জানি না, আমার কি হবে, তোমারও কিছু না কিছু হবে, ঠিক আছে? আমি যতদিন আছি কিছু না কিছু তো করেই দেবো। তাহলে ওজন বার করতে হচ্ছে এম। এম কত? 5।
আচ্ছা এম কোন এককে আছে? এসআই। আর জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ। ক্লাসে শিখিয়েছিলাম বারবার করে, নাহলে পুরোনো ভিডিও দেখে নিও। জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ বুঝিয়েছিলাম। তাহলে অভিকর্ষজ ত্বরণটাকেও কিসে লিখতে হবে? এসআই। কেন এটা কিসে লিখেছি? তাহলে অভিকর্ষজ ত্বরণের এসআই মান কত? হ্যাঁ না বলো। তাহলে এটা যদি গুণ করো, আমার গুণ তো খুব ভালো হয় না, ভুলভাল করি, দেখো এটা ঠিক হয় কিনা। ঠিক আছে, 49। কিন্তু আমরা তো একক লিখতে পারবো না নাকি? এখানে কিছু লিখতে পারবো না, এখানে শুধু মান হবে। অতএব কি লিখবো? নির্ণীত ওজন। নির্ণীত ওজন কত? 49 নিউটন। কত সহজ হয়ে গেল। চলো, ব্লু ব্ল্যাক আবার ব্লু, কালার কম্বিনেশন। ক্লিয়ার? 3 নম্বর মনে মনে পড়ো। 3 নম্বর প্রশ্নটা, মনে মনে পড়ো। অনুভব পর 3 নম্বর প্রশ্নটা। 3 লিটার আয়তনের তরলের ভর তরল 3 লিটার তরলের ভর 6 কেজি। তার ঘনত্ব কত গ্রাম পার ঘন সেন্টিমিটার? তাহলে আমি যদি প্রশ্নটা দুবার পড়ি তাহলে এইটুকু বুঝতে পারছি যে 3 লিটার, প্লিজ কথা বলো না, আমি বাইর করে দেবো নাহলে। 3 লিটার তরলের, তাহলে 3 লিটার তরলের ভর, 3 লিটার তরলের ভর। তাহলে আমাকে ভর দিয়েছে, প্রথমে তো ভর দিয়েছে। ভরকে তো স্যার আমি লিখি এম দ্বারা। ভর কত দিয়েছে? 6 কেজি, আমি যদি খুব একটা ভুল না করি। ঠিক তো? 3 লিটার তরলের ভর 6 কেজি, তাহলে ভর তো 6 কেজি। আর 3 লিটার, লিটার কিসের একক? আয়তন। তবে 3 লিটার মানে আয়তন দিয়েছে, হ্যাঁ না বলবো? তাহলে 3 লিটার মানে আমাকে এখানে দিয়েছে আয়তন। তাহলে এখানে অ্যাকচুয়ালি কত হচ্ছে? আয়তন। তাহলে আয়তন কত? ভি দিয়ে লিখি, ভলিউম। আয়তন কি দিয়ে লিখবো? ভলিউম। আয়তন কত দিয়েছে? 3 লিটার। এবার প্রশ্ন আমাকে বলেছে গ্রাম বাই ঘন সেমি, হ্যাঁ না বলো? তাহলে এই তো কেজিতে আছে, এই তো কেজিতে আছে, তাহলে কেজি কে কি করতে হবে? গ্রাম। তাহলে আমরা তো জানি স্যার কেজি থেকে গ্রাম গেলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হয়, হ্যাঁ না বলো? তাহলে 6 কেজি মানে তো 6000 গ্রাম, হ্যাঁ না বলবে? তার মানে 6 কেজি মানে 6000 গ্রাম। আমি কি ঠিক? এবার লিটারটাকেও লিটার রাখা যাবে না, ঘন সেমি করতে হবে, হ্যাঁ না বলো? অ্যাকর্ডিং টু মাই কোয়েশ্চেন, যে তরলটার আয়তন কত গ্রাম পার ঘন সেমি, 5 দিয়ে রেখেছে। এবার আয়তন 3 লিটার, আর আমরা জানি 1 লিটার মানে কত ঘন সেমি হয়? ইয়েস, আমি ক্লাসে পড়েছি। তাহলে 3 লিটার মানে কত হবে? 3 × 1000 ঘন সেমি। তার মানে এটা কত হলো? 3000 ঘন সেমি। আর আমরা জানি কি জানো তুমি? ঘনত্ব। ঘনত্ব মানে হচ্ছে কি? ভর বাই, আর লিখলাম না আমি, ভর বাই আয়তনই লিখলাম, এটাই তো জানি আমরা। তাহলে ঘনত্ব সমান যদি ভর বাই আয়তন হয়, তাহলে ভর দিয়েছে তোমাকে 6000 আর আয়তন দিয়েছে 3000, তাহলে কেটে কুটে হয় 2। তাহলে ঘনত্ব বেরোলো আমার 2। তাহলে ঘনত্ব কি 2 বেরোলো? ঘনত্ব কি 2 বেরোলো? বাস, ঘনত্বই তো বার করতে দিয়েছে। তাহলে অতএব নির্ণীত ঘনত্ব। এইভাবে কি অঙ্ক আগে করেছো? জানি না। 2 গ্রাম পার ঘন সেমি বা সেমি কিউব। 2 গ্রাম পার ঘন সেমি বা সেমি কিউব। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে কোনো একটা তরলের ক্ষেত্রে কি না, তো ঘনত্ব 2 গ্রাম পার ঘন সেমি হলো যদি তার আয়তন আর ভর আমাকে দিয়ে দেয়, বার করতে পারলাম। ঠিক আছে, ওকে। নেক্সট 4 নাম্বার প্রশ্ন। আশা করি 3টে প্রশ্ন সহজই দিয়েছিলাম, তোমরা বুঝতে পেরেছো। 4 নাম্বার প্রশ্নটা এবার যাবো। কি অঙ্ক বুঝতে পারছি তো? ক্লিয়ার হচ্ছে তো একদম? এক একজন তো এত ভালোই বুঝতে পারছে, নাচতে শুরু করে দিচ্ছে নাকি যে লাইফ এরকম ভাবে অঙ্ক বুঝিনি। ওকে, ঠিক আছে, চলো আই থাকনি পড়ো দেখি 4-এর অঙ্কটা। 2 মিটার স্কয়ার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করে, চাপের মান কত? তাহলে 2 মিটার স্কোয়ার
অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করে। 2 মিটার স্কোয়ার অঞ্চল, মিটার স্কোয়ার মানে ক্ষেত্রফল, ও 2 বর্গমিটার, হ্যাঁ ঠিক আছে, বর্গমিটার মানে তো মিটার স্কোয়ার, তাহলে 2 বর্গমিটার। এবার বর্গমিটার কার একক হয়? ক্ষেত্রফল। তাহলে আমাকে কি দিয়েছে? ক্ষেত্রফল। হ্যাঁ না না বলো, ঠিক বলছি তো এটা? তাহলে যদি 4-এর অঙ্কটা করতে চাই আমি, তাহলে আমাকে দিয়েছে ক্ষেত্রফল, আর তোমরা জানো ক্ষেত্রফলকে এ দিয়ে লিখি নাকি, 2 মিটার স্কোয়ার বা বর্গমিটার, বর্গমিটারকে মিটার স্কোয়ার দিয়ে লিখতে পারি আমরা। আর বল কত বলেছে? 14 নিউটন। হ্যাঁ না না বলো, অ্যাকর্ডিং টু মাই কোয়েশ্চেন। তাহলে বল ফোর্স বলেছে 14 নিউটন। আর আমাকে বার করতে বলেছে চাপ, চাপকে কি দিয়ে লেখো তুমি? পি। তোমরা জানো তো, আর আমরা লিখছি না, তোমরা, আমরা জানবো, জানি, আমরাই লিখি, আমিও জানি, আমরা জানি কত পি সমান কত হয়? এফ বাই, নাকি? জানো তো বাবা, জানো তো? তাহলে এফ কত? 14, এ কত? 2। এবার এটা কি এসআই একক? হ্যাঁ না না বলো। আর এটাও কি এসআই একক? তাহলে ঠিকঠাক আছে, বাস তাহলে ঠিক আছে। তাহলে কত হলো? 7, পি সমান 7। অতএব নির্ণীত, কাটাকুটি জানো তো, নির্ণীত চাপ শিখিয়ে দিব না পারলে, 7 নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ না না বলো, নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আর একটা নাম আছে, কি বলে বলো তো? এই সাবাস। চলো 5 নম্বর অঙ্কে আসবো। সরি, না শরীরটা খুবই খারাপ বলে আমি বেশি বকতে পারছি না তোমাদের সঙ্গে। চলো 5 নম্বর অঙ্কটা পড়ো এবার, চেষ্টা করি 5 নম্বর অঙ্কটা, চেষ্টা করো প্রত্যেকে 5টা। কথা নয়, মনে মনে পড়ো, 5 নম্বরটা মনে মনে পড়ো। আজকে থেকে তোমাদের অ্যাটেন্ডেন্স শুরু হলো। আমরা একদম সেপ্টেম্বর মাসে গিয়ে দেখবো টিচার্স ডের আগে অ্যাটেন্ডেন্স যার সবচেয়ে হাইস্ট থাকবে বা যার একটাও কমায় থাকবে না তাকে স্পেশাল প্রাইজ দেওয়া হবে, ঠিক আছে? মনে থাকবে যেন। আজ থেকে শুরু করলাম আমরা অ্যাটেন্ডেন্স, ডিসেম্বরে অ্যাটেন্ডেন্স থাকি না, জানুয়ারি থেকে নিই। সো এই 7 দিনে যে কামাই করবে না একদমই, এরকম ছিল, এরকম গতবারও পেয়েছে 2-3 জন গিফট, আমাকে দিয়েছি তাদেরকে। চলো হলো 5 নম্বর অঙ্কটা এবার আসবো। ঐন্দ্রিলা পড়ো তো 5 নম্বরের, মনে হয় 5 নম্বরটা ভালো অঙ্ক আছে, শুনি। বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, নিম্নতম বিন্দুতে চাপ কত বলেছে? 784,009। তার মানে আমাকে প্রশ্ন দিয়ে আমি মনে মনে ভাবি, বলছে একটা তরলের নিম্নতম বিন্দুতে, মানে ধরো এদিকে তাকাও, ধরো এটা একটা তরল, এই তরলের এইটা আছে নিম্নতম বিন্দু। হ্যাঁ না বলো, তাহলে এই নিম্নতম বিন্দুতে চাপ দিয়েছে আমাকে, ঠিক তো? তাহলে আমাকে তো স্যার চাপ দিয়েছে, চাপ কত দিয়েছে না, তো 784,009 ডাইন বাই সেমি স্কোয়ার, ঠিক বলছি তো? এইটা দিয়েছে। তারপর একটা গভীরতাও দিয়ে দিয়েছে বাবা, সবই তো দিয়ে দিয়েছে। তাহলে এই গভীরতাও আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ না বলো, কে দে বাবা? তাহলে গভীরতাও দিয়ে দিয়েছে। হ্যাঁ না বলো, তাহলে গভীরতাকে আমরা কি দিয়ে লিখি? ইয়েস, এইচ। কত দিয়েছে? 80 সেমি। তারপর শুনবো, তাহলে অভিকর্ষজ ত্বরণও দিয়ে দিয়েছে আমাকে। তাহলে অভিকর্ষজ ত্বরণ এটাকে কি দিয়ে লিখি? জি। 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার হলে কি বার করতে দিয়েছে? তাহলে আমাকে বার করতে দিয়েছে ঘনত্বকে আমরা ডি দিয়ে লিখি নাকি? PHDG একটা ফর্মুলা মনে পড়ছে, বলো। ইয়েস। তাহলে আমরা জানি, আমরা কেন জানবো না? জানি P সমান HDG, P সমান HDG। তাহলে P আসতে প্লিজ, তাহলে আমাকে বার করতে হবে কি? D। হ্যাঁ না বলো,
তাহলে ডিটাকে যদি রেখে দিই তাহলে এটা কত হবে পি বাই এইচ জি। হ্যাঁ না না বলো, অঙ্ক এইটুকু তো বুঝুই। এবার তাহলে ডি সমান কত হবে পি, পি এর মান কত 78400, এইচ কত 80 আর 980। আচ্ছা গুণ চিহ্ন দিতে হবে। আমি দুটো শূন্য দেখতে পাচ্ছি চোখের সামনে জলজান্ত কেটে যাচ্ছে, ঠিক আছে, নির্বিচারে দুটো শূন্যকে কেটে দিলাম। আর আমি দেখতে পাচ্ছি 8-এর সাথে আমার গুণ ঠিকঠাক যায় না, তাও 98 দিয়ে মনে হচ্ছে কেটেই যাবে। আর বেচারা 98টাকে এবার রেখে কি করব, চলো এটাকেও কাটো। তাহলে কেটে কুটে পড়ে থাকলো 1। তাহলে কি লিখবো, অতএব নির্ণীত ঘনত্ব। আমরা কত সহজে করে ফেললাম দেখো, সবগুলোর একক কিন্তু সিজিএস ছিল। হ্যাঁ না না বলো, তাই এত সহজে হলো। যদি সিজিএস এসআই গন্ডগোল হয়ে যেত তাহলে চেঞ্জ করতে হতো, তাহলে আমরা তো আগে সহজ করি। তাহলে হলো, এবার সিজিএস ছিল বলে ঘনত্ব কত বেরোলো 1। তাহলে এককটাও ঘনত্বের কি বসবে সিজিএস। সিজিএস কত হয় বাবা অনুভব, সিজিএস একক কি ঘনত্বের, হে বাবা হলো হলো গ্রাম বাই সেমি কিউব নাকি, মনে রাখবে বাবা, কতবার বলবো, গ্রাম পার ঘন সেমি, ঠিক আছে মনে থাকবে। তাহলে বেরোলো কত সহজ অঙ্কটা, ভয় পাচ্ছিলাম। এই অঙ্কটা একটু ভালো অঙ্ক ছিল, মাথায় রাখবে এরকম অঙ্ক দেয় পরীক্ষা অনেক সময়। চলো 6 নম্বর কি আছে বাবা, কিছু বলছিস তোরা, চলো 6 এই চ্যাপ্টারের পরের দিন বড় পরীক্ষা, মাথায় থাকে যেন 50 মার্কসের। এই চ্যাপ্টারের উপর 50 মার্কসের বড় পরীক্ষা পরের দিন হবে, কিন্তু রেডি হয়ে আসবে সবাই। তাহলে এই চ্যাপ্টারের উপর কটা পরীক্ষা হবে, 3টে পরীক্ষা নেওয়া হবে, তাই তো? আমার কথা অক্ষরে অক্ষরে মিলছে তো, আমি কতগুলো পরীক্ষা নিয়ে এবার বুঝতে পারছিস তো। চলো 6 নম্বর অঙ্ক পড়ো, ধৃতি পড়ো, বসে পড়ো বসে পড়ো, এত সম্মান দিত না। কিরে কি হয়েছে তোদের, বোর্ডে আসবি? কোন চ্যাপ্টার পড়াচ্ছি জানিস না, আজকে প্রথম এলি? মারবো এটা তো। ওকে কেউ ব্রেনোলিয়া খাওয়া। চল বলছে প্লিজ কনসেন্ট্রেট। পারদের ঘনত্ব প্রথম চ্যাপ্টার, হ্যাঁ প্লিজ। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘন সেমি, তো এটা লিখতেই পারি আমরা। তাহলে আমাকে এটা দিয়েছে যে ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব, প্লিজ কথা নয়। তাহলে পারদের ঘনত্ব 13.6 নাকি ঘন সেমি। এবার বলছে এরকম 5 লিটার পারদের ভর কত, 5 লিটার মানে 5 লিটার আয়তন, হ্যাঁ না না বলো। তাহলে 5 লিটার আয়তন দিয়েছে, তার ভর তো জানি না কত। 5 লিটারটা আমি সাইজ জানি এতটা 5 লিটার, কিন্তু তার ভর কতটা এটা বার করতে হবে আমাকে। কোশ্চেনটা বুঝতে পেরেছি কোশ্চেনটা। তারপরে আমাকে আয়তন দিয়েছে 5 লিটার, তাহলে আমি লিখবো আয়তন 5 লিটার। তাহলে আয়তন কত 5 লিটার, কিন্তু সমস্যা হয়ে গেল কেন, দেখো সেমি কিউব লিটার যাবে, হবে না। হয় তোমাকে লিটারকে সেমি কিউবে নিয়ে যেতে হবে, না হলে সেমি কিউবকে লিটার, কি দরকার লিটারকে সেমি কিউবে নিয়ে চলে যান, আরো সহজ। কারণ 1 লিটার মানে কত সেমি কিউব, তার মানে এটা হবে কত 5000 সেমি কিউব। বল হলো কি হলো না। আর তোকে কি বার করতে দিয়েছে, ভর, আমি কি ঠিক বুঝতে পারছি? তাহলে আমি বার করব কি ভর। তাহলে জানো তো নাকি ভর সমান কি হয়, ঘনত্ব ইন্টু আয়তন। কি করে জানলেন স্যার? আরে ঘনত্ব মানে কি হয়, ভর বাই আয়তন। তাহলে ভর মানে কি হবে, ঘনত্ব গুণিত, বাদ দে বাবা, যে ফর্মুলা জানিস সেটা দিয়েই করাই। বলবি সেইটা কোথা থেকে পেলেন আপনি? আচ্ছা ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন হলো। এবার আমাকে বার করতে হবে ভর, তাহলে ভর মানে কি হবে, ঘনত্ব গুণিত, তাহলে ঘনত্ব কত 13.6, দশমিক তুলে দিলাম কি আসবে 10, আর তার সাথে গুণ হবে কত 5000, 0 0,
তো এটা হয় 68,000 গ্রাম, সরি এখানে লিখবো না 68,000। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণীত ভর 68,000 কি হবে, গ্রাম। হ্যাঁ না বল, দেখ গ্রাম ছিল, তাহলে 68,000 কি হবে, গ্রাম, যেহেতু কি ছিল, গ্রাম। এবার গ্রামকে আমরা যদি কেজিতে নিয়ে যাই কত দিয়ে ভাগ করতে হয়, তাহলে 68,000 যদি 1000 দিয়ে ভাগ করে দাও তাহলে কি আসবে, কেজি। আর 3টে শূন্য কেটে দিলে কত হলো, আলটিমেটলি অ্যান্সার কত হলো। আমি কি বলতে পারলাম অঙ্কটা, বুঝেছো? কালকে বোর্ডে রাখলে আসতে পারবো তো, পরের দিন করতে পারবে তো? আচ্ছা ঠিক আছে, বুঝিনি, এইটা বুঝো নেই। আমাকে ঘনত্ব দিয়েছে 13.6, আয়তন কত দিয়েছে, 5 লিটার। 1 লিটার মানে হয় 1000 সেমি কিউব, তাহলে 5 লিটার মানে কত হবে, 5000 সেমি কিউব। 5 লিটার মানে কত হবে, 1 লিটার মানে 1000 হলে 5 লিটার মানে কত হবে, হবে তো। আর আমাকে ভর বার করতে হবে, একটা ফর্মুলা আছে, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তুমি ক্লাস করোনি বলে জানো না, এবার ক্লাস করতে হতো বলে এরা সব জানে। তাহলে ভর সমান ঘনত্ব ইন্টু আয়তন, এই ফর্মুলা দিয়ে করেছি অঙ্কটা। তার জন্য এই আমার 3টে ভিডিও আছে, সেগুলো একটু দেখবে তুমি, ঠিক আছে? তারপর দেখবে সব ক্লিয়ার হয়ে গেছে, অসুবিধা নেই, ভয় পাবে না। ভয় তো এদের পেতে হবে, না পারলে এদের চামড়া তুলতে পারবে। চলো 6-এর উত্তরটা বেরিয়ে গেল, ঠিক আছে। চলো 7 নম্বর, পরীক্ষা 7-এরটা পড়ে গিয়ে। টরিসেলের পরীক্ষায় পারদের পরিবর্তে জল ব্যবহার করা হলে কমপক্ষে কত লম্বা কাজনল নিতে হবে? ভেরি গুড, এটা হচ্ছে কোশ্চেন, ভেরি ফ্যান্টাস্টিক কোশ্চেন, ক্লাস 9-এর কোশ্চেন যদিও বা, ঠিক আছে। এবার মিশন টিশনে এই কোশ্চেনটা দিয়ে দেয় অনেক সময়। আমাদের যদি মহাকালী, বেলঘড়ি হাই স্কুল এরকম স্কুলগুলো দেখি মোটামুটি, তাহলে পরে সেগুলোতে এগুলো শর্ট প্রশ্ন আকারে দেয়, যেটা তোমাদের আজকে পরীক্ষাতে দেওয়া হয়েছিল, এবং উত্তরটা হয় 10.336 বা 10.3, দুটোতে রাইট দেওয়া যায়, ঠিক আছে। এখন এর প্রমাণটা কোথাও, তুমি একটা কথা ভাবো, আমরা যখন বলেছিলাম যে 100 সেন্টিমিটার নলকে টরিসেলের পরীক্ষায় আমরা যখন পারদ পাত্রে ডুবিয়ে দিচ্ছি এরকম ভাবে, তখন সে 76 সেমি উঠেছিল, হ্যাঁ না বল? কেন উঠেছিল? কারণ বায়ুর চাপ ঠেলে ওকে তুলে দিচ্ছিল। কারণ বায়ুর চাপ কত, 76 সেমি পারদের চাপ, হ্যাঁ না বলো? এবার তার মান তো আমরা জানি, বার করেছিলাম, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, মনে আছে? তার মান কত হয়, কে বলতে পারবে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান বলো। হ্যাঁ, তো তার মান কত বার করেছিলাম, 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কয়ার, মনে পড়েছে? এইটা ছিল। এবার আমি বলছি পারদ নেব না, এবার আমি জল নেব, তো জল দিয়েও কি হবে, হবে। এবার জল দিয়ে হলে তাহলে কত লম্বা নল লাগবে সেটাই বার করবো। তাহলে আমি ধরে নিচ্ছি লম্বা নলটা এইচ হতে পারে, তো তাহলে এইচ লম্বা নল বা এইচ জল যতটা উঠবে, তার যা চাপ আর বায়ুর চাপ পরস্পর কি সমান হবে, হ্যাঁ না বল? তবে তো থাকবে, ভালো করে বোঝ। জলটা এইভাবে যদি এখানে ছিপিটা খুলে দিই, খুলবো না, খুলে দিই, যদি জল এইভাবে থাকে, তার মানে কি এখানকার চাপ আর এখানকার চাপ কি সমান, তবে তো আছে। যদি খুলে দিই ও নিচে পড়ে যাবে, কেন? এর চাপ কি হবে বেশি বলে, হয়ে দেবে ইকুয়েশনটা। তাহলে লজিক্যালি আমি যে জলের নল নেব তার উচ্চতা তো জানি না, সেটা কত ধরছি, এইচ। আর এই জলের চাপ বায়ুর চাপের সাথে সমান হবে, এইটুকু তো বুঝতে পেরেছি নাকি? তাই তো হওয়া উচিত, কারণ পারদের চাপটাও কার সাথে সমান ছিল, বায়ুর চাপ, তাহলে জলের চাপটাও কার সাথে সমান হবে, বুঝতে পেরেছি ব্যাপারটা। লিখবো, ধরি 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 জলস্তম্ভের উচ্চতা এইচ, আমি জলস্তম্ভের উচ্চতাকে এইচ ধরলাম। এবার জল নিয়েছো, জল, তাহলে তুমি জলের ঘনত্বও জানো, হ্যাঁ না বলো? জলের ঘনত্ব কত হয় স্যার? 1 গ্রাম পার সেমি কিউব, হ্যাঁ না বল? 1 গ্রাম পার ঘন সেমি জল, ঠিক। আর অভিকর্ষজ ত্বরণের মানও তুমি জানো, অভিকর্ষজ ত্বরণ কত, 980 সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইচ জলস্তম্ভ যে পরিমাণ চাপ দেবে তাহলে কত হবে, তাহলে আমরা এখানে লিখছি জলস্তম্ভের চাপ
জলস্তম্ভের চাপ কত হবে তাহলে? ফর্মুলা কি? পি সমান এইচ ডিজি। হ্যাঁ না না বল। চাপ মানে কত হবে? এইচ ডিজি। তাহলে এখানে হাইট কত স্যার? আপনি তো এইচ লিখে রেখেছেন। ডি মানে ঘনত্ব কত স্যার? 1। আর জি মানে কত স্যার? 980। বলো তো এটা হবে কিনা? জলস্তম্ভের চাপ হবে। আর এই জলস্তম্ভের চাপ কার সঙ্গে সমান হবে? বায়ুর চাপের সাথে। হ্যাঁ না না বলো। তাহলে কি আমরা লিখতে পারবো শর্তানুসারে নাকি? তাহলে আমরা লিখতে পারবো শর্তানুসারে এইচ ইন্টু 1 ইন্টু 980 সমান কত হবে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এবার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? 76 সেমি পারদের চাপ। হ্যাঁ না না বল। ঠিক তো? তাহলে 76 সেমি মানে এখানে কত লিখবো? 76। পারদ আছে বলে কি লিখবো? পারদের ঘনত্ব। হ্যাঁ না না বল। আর জি মানে কত লিখবো? 980। এই জায়গাটা কে বুঝতে পারিসনি বল? এই জায়গাটায় অনেকের সমস্যা হবে। বোঝ, এটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। কি করে স্যার? 76 সেমি পারদের চাপ। পারদের চাপের ফর্মুলা কি? এই তো এইটা ফর্মুলা নাকি? তাহলে পারদের উচ্চতা কত স্যার? পারদের ঘনত্ব কত স্যার? এই যে দেখো। আর জি কত স্যার? এটাই তো বায়ুর চাপ আর এটাই জলের চাপ। আর এই দুটোই কি হবে? তবেই তো জল থাকবে। হ্যাঁ না না বলো। বুঝতে পারছি কনসেপ্টটা? চলো এবার 980 কাটলে এইচ সমান পড়ে থাকছে 76 ইন্টু 13.6। আমি আর গুণটা করছি না, আমার মুখস্থ আছে। তাহলে কত হবে? 10336 এই 0.6 এইচ। আমরা কোন এককে ব্যবহার করেছিলাম? দেখো সেমি কিউব, সেমি মানে এটা কোন একক? সিজিএস। তাহলে উচ্চতাটাও কি হবে? সিজিএস। তাহলে সিজিএস মানে সেমি। হ্যাঁ না না বল। তার মানে জলস্তম্ভের উচ্চতা, জলস্তম্ভের এত সেমি। হ্যাঁ না না বল। এবার সেমিকে যদি মিটার করো তাহলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ। জানিস না? জানিস না রে বাবা? তাহলে এটাকে যদি তাই করো তাহলে দেখো 10.336 মিটার। দেখো এসছে। এবার গুণটা তুমি বাড়িতে বসে সাবধানে আস্তে আস্তে ঠান্ডা মস্তিষ্কে করবে, দিয়ে দেখবে এরকম আসছে কিনা। ক্লিয়ার? আমি কি বলতে পারলাম অঙ্কটা? এই অঙ্কটাও ভালো ছিল। দেখো লাস্টের দুটো 3টে অঙ্ক কিন্তু খুব ভালো অঙ্ক দেওয়া হয়েছিল। বুঝতে পেরেছি অঙ্কটা? বুঝতে পেরেছি অঙ্কটা সকলে? চলো লাস্ট অঙ্ক আমাদের 8 নম্বর আর্কিমিডিসের নীতির অঙ্ক শুনবো। চলো পড়ো অঙ্কিতা। 8 নম্বর অঙ্ক পড়ো। এই দাঁড়া, তুই না ওকে পড়তে দে, ও রেডি হয়ে গেছে পড়ার জন্য। বায়ুতে একটি পাথরের ওজন 50 গ্রাম ভার, জলে নিমজ্জিত অবস্থায় ওজন 40 গ্রাম ভার, পাথরটি কতটা জল অপসারিত করবে? আবার পড়, বায়ুতে একটি পাথরের ওজন বারবার পড় অঙ্কটা। ওজন 40 গ্রাম ভার, পাথরটি কতটা জল অপসারিত করবে? আর একবার। বায়ুতে একটি পাথরের ওজন 50 গ্রাম ভার, জলে নিমজ্জিত অবস্থায় ওজন 40 গ্রাম ভার, পাথরটি কতটা জল অপসারিত করবে? তার মানে বায়ুতে বস্তুটার ভার, ভার মানে ওজন তো, এবার দিয়েছে গ্রাম ভার। আচ্ছা আমরা কি বলেছিলাম? বলের অভিকর্ষীয় একক গ্রাম ভার। হ্যাঁ না না বল। তার মানে এটা গ্রাম ভার একটা বল তো। তাহলে আমরা লিখতে পারছি বায়ুতে বস্তুটির ওজন 50 গ্রাম ভার। আমি কি ঠিক লিখলাম? এটা দিয়েছে, ঠিক তো? আচ্ছা, জলে নিমজ্জিত অবস্থায় ওজন কত? 40 গ্রাম ভার। তার মানে আমি যদি বোঝাই ভাব, বায়ুতে বস্তুটাকে মেপেছি কত? 50 গ্রাম ভার। আর আমরা ক্লাসে বুঝিয়েছিলাম যখনই ডোবাবো প্লবতা কাজ করবে। হ্যাঁ না বল। আর প্লবতা উপরের দিকে ঠেলবে, প্র্যাকটিক্যাল করেছিলাম মনে পড়ছে? তাহলে এখানে প্লবতা কাজ করছে তো, বলেই কমে গেছে। তাহলে প্লবতা কত বলতো মুখে মুখে? ইয়েস 10। তার মানে প্লবতা কত হলো? 10। তার মানে আমরা প্লবতাকে কি বলতে পারি? অপসারিত তরলের ওজন। হ্যাঁ না বলো। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব অপসারিত
তরলের ওজন সমান 50 মাইনাস 40 সমান 10 গ্রাম ভার, হ্যাঁ না না বলবে। এতটা কি হলো? তাহলে অপসারিত তরলের ওজনটা এখান থেকে কি বার করতে পারলাম না? তো প্লবতা দিয়ে ঠেলছিলাম, সেটাই তো। বুঝতে পেরেছি বাবা? ক্লিয়ার হয়েছে? এখন তাহলে অপসারিত তরলের ওজন পেলাম। আচ্ছা, ওজন মানে কি? ওজন মানে ভর ইন্টু জি, হ্যাঁ না না বলো। তার মানে আমরা লিখতে পারি, ধরি বস্তুটির আয়তন ভি। আচ্ছা, এখান থেকে এটা করার দরকার নাই, আরো সহজে করে দিচ্ছি তোদের আমি, মাথায় চলে এসছে অন্য টেকনিক। তাহলে আচ্ছা, ওজন যদি পাই বস্তুটির ভর বার করে নিতে পারবো, হ্যাঁ না না বল? ঠিক তো? তাহলে আসতে অতএব তাহলে বস্তুটির বা অপসারিত তরলের ভর বার করছি। তাহলে অপসারিত তরলের ভর কত হবে? আচ্ছা, আমরা জানি, ভালো দেখ, আমরা জানি যে ওজন সমান ভর ইন্টু জি, হ্যাঁ না না বল? তাহলে ভর বার করতে গেলে ওজনকে কি দিয়ে ভাগ করতে হবে? জি দিয়ে। তার মানে অ্যাকচুয়ালি এখানে ভর যদি বার করতে হয় তাহলে 10কে জি দিয়ে ভাগ করতে হবে। এবার জি এর মান কত হয়? 980, তাই না? বা এরকম করতে হবে, ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে। 9-এ করানোর জন্য এটা ভালো হবে, তা বড় হবে ওই প্রসেসটাই করি। বেকার ছোট করতে গেলে টাইমের জন্য ভাবছি, বাট তোরা বুঝতে পারবি না অঙ্কটা, ছাড়। ধরি বেকার করে লাভ নাই, 9 করালেই ভালো হবে। ধরি বস্তুটির আয়তন ভি। কত ধরলাম? আয়তন। তার মানে দেখ, ভালো করে বোঝ, এত বোঝাতে হচ্ছে আমাকে। এটা আয়তন ভি, হ্যাঁ না না বল? তার মানে ওকে যখন ডুবিয়েছি তাহলে নিশ্চয় সে তার সম আয়তন তরলকে অপসারিত করেছে, হ্যাঁ না বলো? তার মানে অপসারিত তরলের আয়তনও কত? ভি, হ্যাঁ না বল? তার মানে এটা হচ্ছে অপসারিত তরলের ওজন, আর অপসারিত তরলের আয়তনও ভি। তাহলে এখানে লিখতে পারি অতএব অপসারিত তরলের আয়তন কত হবে? ভি। আর তরলের ঘনত্ব কত রে? জল ছিল নাকি রে? জল ছিল তো, জলের ঘনত্ব কত হয়? তাই না? 1 গ্রাম পার সেমি কিউব, ঠিক তো? অতএব ভালো করে দেখ, আচ্ছা, গ্রাম ভার থেকে যদি আমরা ডাইনে যাই কত দিয়ে গুণ করতে হয় বল? 980 দিয়ে। 1 গ্রাম ভার সমান 980 ডাইন হয়। 1 গ্রাম ভার সমান কত? ক্লাসে করেছিলাম, মনে আছে? 1 গ্রাম ভার সমান 980 ডাইন, ঠিক আছে? তাহলে পরে আমি যদি একে ডাইনে নিয়ে যাই তাহলে আমাকে এখানে 10-এর সাথে কত গুণ করতে হবে? 980। এবার যদি 980 গুণ না করি তাহলে দেখো গ্রাম ভার আছে, তার মানে এখানে যে 10 আছে কথাটা মানে কি 10 গ্রাম, আর ভার মানে কত? 980, হ্যাঁ না না বল? এইভাবে ভাব ব্যাপারটা। তাহলে এখানেও তাই, বস্তুটার যখন আয়তন ভি, ঘনত্ব 1, তাহলে বস্তুটার ভর কত হবে? ভি। ব্যাপারটাকে বোঝাতে পারলাম? ব্যাপারটা কি বোঝাতে পারছি? তাহলে ভি ইন্টু 1, তাহলে ভি। তাহলে লজিক্যালি আমি যদি অপসারিত তরলের ওজন বার করি এখন বা ভর, তাহলে অপসারিত তরলের ভর কত হবে? তাহলে অপসারিত তরলের ভর কত হবে? তাই দেখ, অপসারিত তরলের ভর মানে কি? ভর মানে কি? ঘনত্ব ইন্টু আয়তন, হ্যাঁ না না বল? তাহলে ঘনত্ব কত স্যার? 1, আর আয়তন কত স্যার? ভি। তাহলে ভর তো স্যার ভি বেরোলো। তাহলে অপসারিত তরলের যদি ওজনও বার করিস কত হবে তাহলে স্যার? ওজন বার করতে গেলে ভরের সাথে কি গুণ করতে হয়? জি। জি মানে কত? এটা কি বেরোবে? হবে? আবার তুই ভাব, এইটা অপসারিত তরলের ওজন, আস্তে, এটা অপসারিত তরলের ওজন, তাহলে এটা অপসারিত তরলের ওজন গ্রাম ভার। একে যদি আমরা ডাইন করি তাহলে কত হবে? 10 ইন্টু 980 ডাইন, হ্যাঁ না বল? আচ্ছা, এটা অপসারিত তরলের ওজন, এটাও তো অপসারিত তরলের ওজন, দুটো কি পরস্পর সমান হবে? হ্যাঁ না বল? তাহলে অতএব ভি ইন্টু 980 সমান হবে 10 ইন্টু 980। বল, এটা কি বুঝতে পারলি না? দেখ, আমি এখান থেকে বার করলাম অপসারিত তরলের আয়তন,
এখান থেকেও বার করলাম, দিয়ে দুটোকে সমান করে দিলাম। এখন যদি 980 কেটে যায়, তাহলে ভি সমান পড়ে থাকছে 10। অতএব নির্ণীত আয়তন 10 সেমি কিউব। প্রথম থেকে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, দেখ। বায়ুতে বস্তুটির ওজন ছিল 50 গ্রাম ভার, জলে নিমজ্জিত অবস্থা হলো 40 গ্রাম ভার, তাহলে অপসারিত তরলের ওজন কত হলো? 10। এটাই তো প্লবতা। আর আমি গ্রাম ভারকে কি করে দিলাম? ডাইন। তাহলে কত দ্বিগুণ হয়ে গেল? বা সিম্পল, এটুকু তো জানি, টেকনিকটুকু। আমি ধরলাম বস্তুটার আয়তন ভি, এই যে বস্তুটা, একে তরলে ডুবিয়েছি, মানে এ এতটা আয়তনের তরলকে সরিয়ে দিয়েছে, হ্যাঁ না বল? তাহলে অপসারিত তরলের আয়তন কত হবে? তরলের ঘনত্ব জল যেহেতু বলেছে কত? 1। তাহলে অপসারিত তরলের ভর কত হয়? ঘনত্ব ইন্টু আয়তন, 1 ইন্টু ভি। তার মানে অপসারিত তরলের ভর বেরোলো ভি। তাহলে অপসারিত তরলের ওজন কত হয়? ভরের সাথে কি গুণ করতে হয়? 980। তো 980 গুণ করে দিলাম। আর এই ভর আর এই ভর তো সমান, তাই সমান করে বার করে নিলাম। বুঝতে পারলাম ব্যাপারটা? বলো কি কি কার কি সমস্যা? সমস্যা আছে? তাহলে অঙ্কগুলো কি বুঝতে পারলাম ক্লাসে, যে কিভাবে অঙ্ক করাতে হয় বা কিভাবে করব, বা আমি যদি অন্য টাইপের অঙ্ক দিই তাহলে কি করে করব, পারবো করতে? এবার ক্লিয়ার হয়েছে সবার? এবার এই যে 8টা অঙ্ক করলাম, এই 8টা অঙ্ককে তোমরা 4 বার করে করে নিয়ে আসবে। এই 8টা অঙ্ককে 4 বার, 5 বার করে করলে 5 বার করে করে নিয়ে আসবে। তাহলে কত হবে? 40। এটা ক্লাস ওয়ার্কের কপিতে করবে। কোন কপিতে? ক্লাস ওয়ার্কের। আর হোমওয়ার্কের কপি আজকে জমা দিয়ে যাবে। প্রত্যেকে নিজের বেঞ্চের সাইডে 4টে করে কপি রেখে দাও। তোমার নাই, তোমরা দুজন রাখো, যারা আজকে নতুন তারা দেবে না। ক্লিয়ার? তো হ্যান্ড রাইটিং যে কপি দেওয়ার ছিল, সেই হ্যান্ড রাইটিং এর কপি সব সাইডে রেখে দাও।